বেনজির আশফির সামনে সেলুট ঠুকে তরতরে বাঁশের ন্যায় পিছনে হাত মুড়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে রাজ্য। আজকে তার বলার মতো কোনো ভাষা অবশিষ্ট নেই। সকল পথ নরপিশাচ শেরহাম নামক অমনুষ্টা রুদ্ধ করে রেখেছে। কিয়ৎক্ষণ হম্বি তম্বি করে হাতে থাকা স্থির চিত্রগুলো রাজ্যর সামনে থাকা টেবিলে শব্দ করে ছুঁড়ে মারল বেনজির আশফি। শক্ত পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকা রাজ্য হঠাৎ শব্দে কিছুটা কেঁপে উঠল, সেই সাথে অশ্রু সজ্জল হলো চোখ জোড়া। কিন্তু সেসবে ধ্যান দিলেন না কঠিন হৃদয়ের চিপ বেনজির আশফি। গলার সর্বোচ্চ তেজ ঢেলে হুঙ্কার দিলেন, এক্সপ্লেইন ইট। রাজ্য বেনজির আশফির থেকে নজর সরিয়ে টেবিলে দৃষ্টি দিতেই যুবরাজের অস্ত্র হাতে রক্ত মাখা শরীর আর কুরুর মুখশ্রী দিকে দৃষ্টি দিয়ে থরথরিয়ে উঠল। মুখে অনেক কিছুই বলতে চাইল, কিন্তু অজানা কোনো শক্তি যেন আজ তার গলা টিপে কণ্ঠনালী রোধ করেছে। খাঁচায় থাকা বন্দি পাখির ন্যায় গুছানো কথাগুলো বুকের ছাতিতে এসে পাখা ঝাপটাল, কিন্তু কণ্ঠের শক্ত দুয়ার ডিঙ্গিয়ে বাইরে বেরুতে পারল না। কিন্তু উত্তরহীন কাউকে ছেড়ে দেবার পাত্র বেনজির আশফি নয়। হন হন পায়ে রাজ্যর সামনে দাঁড়িয়ে রক্ত চক্ষু নিয়ে শুধালো, জেনে শুনে একজন কিলারকে বিয়ে করেছো, হোয়াই? নির্বাক রাজ্য শুধু চোখ দিয়ে উষ্ণ স্রোতের ধারা ঝরিয়ে মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল। রাজ্যের এমন বাকশূন্য অবস্থা বেনজির আশফিকে চরম রাগান্বিত করে তুলল মুহূর্তের ব্যবধানে। তপ্ত শ্বাস ছেড়ে গটগট পায়ে নিজের ডেস্কের সামনে গিয়ে টেলিফোন কানে তুলে আঙ্গুল চেপে চেপে কাঙ্ক্ষিত নম্বর ডায়াল করল। টিম আলফা, মির্জা যুবরাজ শাহিরকে 24 ঘন্টার মধ্যে কাস্টাডিতে চাই, এলাইভ অর ডেড। বেনজির আশফির এমন কথায় বিস্ফারিত নেত্রে তাদিকে তাকালো রাজ্য। সে জানে বেনজির আশফি নিষ্ঠুর, তাই বলে এতটা আর দাঁড়িয়ে থাকতে পারল না রাজ্য। হাঁটু গেড়ে বেনজির আশফির সামনে দুই হাত জোর করে বলে উঠল, এখানে অনেক বড় চক্রান্ত চলছে চিফ। এই চিত্রগুলো যে আপনাকে পাঠিয়েছে সে ইচ্ছে করে যুবরাজকে ফাঁসিয়েছে। যুবরাজকে অ্যারেস্ট করবেন না প্লিজ চিফ। প্রয়োজন পড়লে ওকে নিয়ে আমি অন্য কোথাও চলে যাব, অন্য কোনো দেশে। রাজ্যের অহেতুক কান্নায় বেনজির আশফির শরীরে জ্বালা ধরে গেল। এই মেয়ে পাগল নাকি? এত বড় একটা ক্রিমিনালকে কিভাবে ছেড়ে দিতে বলছে? আর যদি ছেড়ে দেই, দেশের মানুষের সামনে কি জবাব দেব? রাজ্যকে পাত্তা না দিয়ে কঠিন কণ্ঠে বেনজির আশফি বলে উঠল, যাও, নিজের কাজে যাও। আর একটা কথা মনে রেখো, নিজের হাজব্যান্ডকে বাঁচাতে গিয়ে গাদ্দার হইও না। না মুভ। আজকে পৃথিবীর সবচাইতে অসহায় নিজেকে মনে হচ্ছে রাজ্যর কাছে। এতটা কঠিন পরিস্থিতি তাকে সামাল দিতে হবে এটা সে স্বপ্নেও ভাবেনি। সে জানে যুবরাজকে নিয়ে তাকে সাফার করতে হবে, তাই বলে এত দ্রুত চতুর এনি সবটাই জেনেছে রাজ্য অফিসে আসার আগেই। যুবরাজ ফেঁসে গেলে রেহানকেও ছাড় দেয়া হবে না, এটা সে ভালো করেই জানে। সে জেনে বুঝে নিরপরাধ মানুষকে পুনরায় শেষ হতে মোটেও দেবে না। শেরহাম আর তার বাপের পাপের প্রায়শ্চিত্ত করা এখনও যে বাকি। ওয়াশরুমে ঢুকে নিজের প্রাইভেট ফোন বের করে রেহানের নম্বরে সংক্ষিপ্ত একটা বার্তা পাঠালো। এমনভাবে বার্তা পাঠালো যে কারো কাছে ধরা পড়লেও কেউ সেটা বুঝতে পারবে না। এই ট্রিক্স অবশ্যই রেহানই তাকে শিখিয়ে দিয়েছিল, কিন্তু এখন এত দ্রুত এই ট্রিক্স ফলো করতে হবে এটা এনি স্বপ্নেও ভাবেনি। নিজের ড্রয়িং রুমে পায়ের ওপর পা তুলে বসে আছে শেরহাম। চোখ বুঝে যুবরাজের কঠিন পরিণতি ভেবে ভেবে বেশ হাসি পাচ্ছে তার। অবশেষে বাগে আনা গেল তবে। কিন্তু সেই হাসি মুহূর্তেই হিংসা আর ক্রোধের রূপ নিল। মুহূর্তেই নিজেকে চরম বোকা মনে হলো। পুলিশ তোকে শাস্তি দিলে তো আমি সেই দৃশ্য উপভোগ করতে পারবো না, কিন্তু আমি যে তোর জীবন ভিক্ষা চাইবার দৃশ্য নিজ চোখে দেখতে চাই। এদিকে স্টোনকেও বলা হয়েছে শ্যুট করতে। মহা ক্যাচাল নিজ হাতে বাঁধিয়েছে সে নিজে। জুবান শেখ জানতে পারলে চরম কেলেঙ্কারি হয়ে যাবে। কি করি এখন? দ্রুত হাতে পকেটে থেকে নিজের ফোনখানা বের করে স্টোনের নম্বর ডায়াল করল শেরহাম। অনেক সময় রিং বেজে লাইন কেটে গেল, কিন্তু স্টোন ফোন রিসিভ করলো না।
শেরহাম দমে যাবার পাত্র নয়। সে একের পর এক সেই নম্বরে কল করতেই থাকলো। বেশ কয়েক মিনিট পর ফোন ব্যাক করলো স্টোন। এভাবে কল করে বারবার বিরক্ত করছো কেন? টার্গেট আমার সামনে এখন। টার্গেট সামনে শুনেই লাফিয়ে উঠল শেরহাম। জিভে কেটে মাথা নাড়িয়ে বলে উঠল, হেই প্লিজ ডোন্ট শুট হোল্ড ইট। স্টোন ভ্রু কুচকে শিওর হতে চাইল। হোল্ড, আর ইউ সিরিয়াস? ইয়েস হোল্ড, আই ওয়ান্না কিল হিম। আর কথা বাড়ালো না স্টোন। নিজে তাক করা রাখা রাইফেল ব্যাগে ভরে নিজের কর্মস্থলে পা বাড়ালো। স্টোন চলে যেতেই ক্রুর হাসল যুবরাজ। চারপাশ থেকে ধোঁয়া আসা বিপদ সম্পর্কে সে অবগত হয়েছে বহু আগেই। এরকম ভাড়াটে কিলার তার একটা লোমও বাঁকা করতে পারবে না, সে বিষয়ে সে নিশ্চিত। কিন্তু সোয়াট পুলিশ চারপাশ থেকে ঘিরে ফেললে বাঁচার পথ কোথায়? চোরের মতো পালানোর মানুষ সে নয়। ঘটনা মোকাবেলা অবশ্যই করবে সে, কিন্তু তার আগে বাপ ছেলের খেল খতম করা চাই। শেরহামের কুৎসিত চিন্তা ভাবনা মাথায় আসতেই রাগে মস্তিষ্ক ফেটে যাবার উপক্রম হলো যুবরাজের। না চাইতেও রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সজোরে এক ঘুষি বসিয়ে দিল সাদা রঙের দেয়ালে। কঠিন কংক্রিটের দেয়াল মুহূর্তেই যুবরাজের হাত রক্তাক্ত করতে ভুলল না। হঠাৎই নিজের ফোনটা শব্দ করে ভো ভো করে কেঁপে উঠল। স্ক্রিনে তাকিয়ে রেহানের নম্বর দেখে ভ্রু কুঁচকে ফোন কানে তুলতেই রেহান বলে উঠল, তোকে 24 ঘন্টার মধ্যেই জীবিত বা মৃত অবস্থায় অ্যারেস্ট করার পরোয়ানা জারি করা হয়েছে। রেহানের থেকে কথাটি শুনে যুবরাজের দুই চোখ ক্রোধে ফেটে পড়ল। সব কিছুই নিমিষের ব্যবধানে হাতের বাহিরে চলে যাচ্ছে, কোনোটারই লাগাম টানা যাচ্ছে না। তাহলে তো এবার শেরহামের মুখোমুখি হতেই হয়। রায়াফকে নিজের গোপন বাংলো বাড়ির ঠিকানা দিয়ে সাদাফ শাহির আর শামিনাকে এই বাড়ি থেকে সরিয়ে ফেলার আদেশ দিয়ে খট করে ফোনের লাইন কেটে দিল যুবরাজ। কভার থেকে কালো রঙের একটা শার্ট গায়ে জড়িয়ে নিজের বহু পছন্দের রিভলভারটি কোমরে গুজে হাতে একটা হেলমেট নিয়ে নিজের কামরা থেকে বেরিয়ে এলো যুবরাজ। আজকে হয় বাপ ছেলে এই দুনিয়া ছাড়বে, নয়তো আমি। পার্কিং এরিয়াতে এসে নিজের বাইক বের করে স্টার্ট দিয়ে মাথায় হেলমেট পরে নিল যুবরাজ। গন্তব্য সুভান শেখের পাপের আস্তানা। দুদিন ধরে মানুষ ভাড়া করে নিজের বাড়ির সকল পাপ ধুয়ে মুছে সাফ করে একদম চকচকে করে ফেলেছেন সুভান শেখ। সেলের কৃত অপরাধের বিন্দুমাত্র চিহ্ন তিনি রাখতে চান না। কোনো মতে যুবরাজের বাপের আর যুবরাজের খেলা সাঙ্গ করতে পারলেই স্বস্তির শ্বাস নেওয়া যাবে। নিজের হাতে পিষে পিষে মারবেন দুইজনকে। বহুত জ্বালিয়েছে, এত যন্ত্রণা আর নেওয়া যাচ্ছে না। এদের বাপ ছেলের চিন্তায় আজকাল মাঝে মাঝেই প্রেশার বেড়ে যাচ্ছে তার। বৃদ্ধ বয়সে এত চাপ মানা যায় নাকি? নিজ কক্ষে শুয়ে শুয়ে নানাবিধ চিন্তায় মগ্ন আছেন সুভান শেখ। এমন সময় ধাম করে খুলে গেল রুমের দরজা। হঠাৎ বিকট শব্দে চমকে শোয়া থেকে উঠে বসে পড়লেন সুভান শেখ। কে কে ওখানে? কণ্ঠে খানিক রস লাগিয়ে যুবরাজ বলে উঠল, আমি তোমার ভাগ্নে বাবুজান। যুবরাজের কণ্ঠ পেতেই ধরফড়িয়ে উঠলেন সুভান শেখ। বালিশের নিজ হাতরে নিজের পিস্তলখানা বের করে যুবরাজের ওপর আক্রমণ করতেও তৎপর হলেন, কিন্তু যুবরাজের দ্রুততার সাথে পেরে উঠলেন না। মুহূর্তেই নিজের শক্তিশালী থাবার মতো হাতের সহায়তায় কাবু করে ফেলল সুভান শেখকে। অসহায় সুভান শেখ ভীত কণ্ঠেই ডেকে উঠলেন, শেহরাম। সুভান শেখের ডাকাডাকিতে হো হো শব্দ তুলে হাসল যুবরাজ। তোর পাগল ছেলে দরজা খুলেই বাইরে চলে গেছে, এই জন্যই তো তোর কাছে কোনো বাধা নাই, ডিঙিয়েই পৌঁছাতে পারলাম। সুভান শেখকে কথা বলার চান্স না দিয়ে মুখে স্কচ টেপ আটকে হাত পা বেঁধে কাঁধে নিয়ে নিচে নেমে এলো যুবরাজ। এরপর পার্কিং এরিয়ায় এসে সুভান শেখের গাড়িতেই উঠে বসে গাড়ি স্টার্ট দিল। গাড়ি স্টার্ট দেবার আগে যুবরাজ পিছনে মাথা ঘুরিয়ে বলে উঠল, আমার বাইক তোর বাড়ির গেটের সামনে রেখে যাচ্ছি, যাতে তোর পাগলা কুত্তা গন্ধ শুকে শুকে তোকে খুঁজতে চলে আসে। বিস্ফোরিত নেত্রে সুভান শেখ শুধু যুবরাজের ক্রূরতা দেখে যাচ্ছে আর শব্দ করছে। এই বুঝি তার জীবন লীলার সাঙ্গ হলো আজ।
সারা শহর তন্ন তন্ন করে যুবরাজের সন্ধান চালাচ্ছে সোয়াট আর গোয়েন্দা বিভাগের কয়েকটা টিম। দুপুর গড়িয়ে প্রায় বিকেলের পথে, কিন্তু যুবরাজের সন্ধান পেতে ব্যর্থ হচ্ছে তারা। এদিকে রাজ্যকে রাখা হয়েছে স্পেশাল নজরবন্দিতে। না তাকে বাড়িতে যেতে দেওয়া হচ্ছে, না কারোর সাথে যোগাযোগ করতে। তার ব্যক্তিগত সেলফোনখানাও হেফাজতে নেওয়া হয়েছে। মাঝে মাঝে দুই একটা কল এলেও সেগুলোর লোকেশন ট্র্যাক করে অনুসন্ধান চালানো হচ্ছে, কিন্তু সারাদিনে যুবরাজের একটা কল বা মেসেজ পর্যন্ত পাওয়া গেল না। রাজ্য মনে মনে সৃষ্টিকর্তাকে সমানে ডেকে যাচ্ছে আর অশ্রু বিসর্জন দিচ্ছে। বেহায়া নেত্র যেন আজ বাঁধহীন নদীর মতো হয়েছে। যুবরাজের চিন্তায় নিজেকে বদ্ধ উন্মাদ মনে হচ্ছে তার। সবকিছু ভুল প্রমাণ করে দিয়ে একটাই চাওয়া, আল্লাহ, আমার যুবরাজ যেন বেঁচে থাকে, তুমি ওকে রক্ষা করো। দিনের আলো ফুরিয়ে দিগন্তের সূর্যঘন তিমিরে তলিয়ে গিয়েছে বেশ কিছুক্ষণ আগে। নিশাচর প্রাণীগুলো বড় বড় ডানা ঝাপটিয়ে ছুটে চলছে আকাশের এই কোণ থেকে সেই কোণে। বড় রাস্তার হাইওয়ের দুই ধার আলোকিত করে জ্বলে উঠেছে সোডিয়াম লাইট। সাঁই সাঁই গতিতে রাস্তা জুড়ে যাওয়া আশা করছে নানান পদের যানবাহন। গাড়ির পেছনের সিট থেকে উকিঝুঁকি মেরে ঘটনা বোঝার চেষ্টা করছে শোভান শেখ। এইভাবে এত অল্প সময়ের ব্যবধানে যুবরাজের গ্যারাকলে আটকা পড়বেন তা ঘূর্ণাক্ষরেও টের পাননি প্রবীণ এই ব্যক্তি। টের পেলে কি আর দেশে আসেন নাকি? যুবরাজ শক্ত স্কচ টেপের সহিত তার দুই হাত দুই পা এবং মুখ বেঁধে রেখেছে। সব কিছু অবলোকন করার জন্য শুধু দৃষ্টি দুটি খোলা। সেই খোলা দৃষ্টি দিয়েও আশেপাশের সব কিছু অনুধাবন করা যাচ্ছে না। এ যেন বেঁচে থেকে মৃত্যু সমতুল্য। গাড়ির ভেতর সামান্য আলোকিত করে লুকিং গ্লাসে শোভান শেখের অবস্থা দেখে নিল যুবরাজ। বুড়োটা হাত পা গুটিয়ে সিটে শুয়ে শুয়ে এদিক সেদিক তাকাতাকি করছে। শোভান শেখের এমন করুণ অবস্থা দেখে বিগলিত হাসল যুবরাজ। সেই হাসির শব্দ শুনে ধরফড়িয়ে নড়ে চড়ে উঠল শোভান শেখ। দেখলে তো মামুজান, ভাগ্নে হয়ে কিভাবে কবজা করলাম তোমাকে। কেন অযথা ভীমরুলের চাকে ঢিল ছুড়লে বলতে পারবে? নিজের পরিণতির জন্য নিজেই দায়ী হলে। চিন্তা করো না, তোমার পিছে পিছে তোমার ছেলেও চুম্বকের মতো এসে হাজির হবে। বেশ মজার একটা খেলা হবে, তাই না বলো? যুবরাজের কথার মর্মর্থ বেশ ভালো করেই বুঝতে পারলেন শোভান শেখ। তবুও মুখে কিছুই বলতে পারলেন না, কিন্তু চোখে তার ভীতি প্রদর্শিত হলো। গাড়ির লাইট অফ করে যুবরাজ আরও জোরে এসকেলেটরে চাপে স্পিড বাড়িয়ে দিল। নিয়ন্ত্রণহীন গাড়ির মতো ঝড়ের বেগে চলতে লাগলো শোভান শেখের কালো রঙের রোলস রয়েলস গাড়িখানা। গাড়ির এত গতিতে বেশ ভরকে গেলেন শোভান শেখ। ছেলেটাকে একদম ভরসা নেই, যখন তখন যা খুশি হয়ে যেতে পারে। শয়তানির চক্করে কোনো দিন সৃষ্টিকর্তাকেও ডাকা হয়নি। বুড়ো শোভান শেখ জানেও না কিভাবে উপরওয়ালাকে ডেকে সন্তুষ্ট করতে হয়। আজ যেন সত্যি সত্যি তার মৃত্যুর ডাক এসেছে। যুবরাজকে কোথাও খুঁজে না পেয়ে যখন ক্লান্ত শরীরে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসেন শেরহাম, তখন বৃহৎ গেটের কাছে কালো রঙের কেটিএম মোটর বাইক দেখে বেশ অবাক হয় সে। তার নিজের বাইক চালানোর হবি নেই। শোভান শেখ বৃদ্ধ মানুষ, তার দ্বারা এটা মোটেও সম্ভব নয়। তাহলে কে? লম্বা লম্বা পা ফেলে বাইকের নিকট এসে দাঁড়ায় সে। বাইকের হেলমেটে খুব সুন্দর করে পেইন্ট করে লেখা ইউভি। যুবরাজের নাম দেখেই রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে বাইক থেকে হেলমেট তুলে সজোরে আছাড় মেরে পাথরের বাধাই করা রাস্তার ওপর ফেলে দিল শেরহাম। এত জোরে আছাড় খেয়েও অক্ষত অবস্থায় পড়ে রইল যুবরাজের দামি হেলমেটখানা। আর এক মুহূর্ত সেই জায়গায় দাঁড়ালো না শেরহাম। ক্রোধে জেদে ফোঁস ফোঁস করতে করতে নিজের ব্লেজারের ইনার পকেট থেকে রিভলভার বের করে গুলি লোড করে সেটা তাক করে ছুটে চলল ঘরের ভেতর। প্রথমে ড্রয়িং রুমে তন্ন তন্ন করে পাগলের মতো খুঁজল, এরপর চিৎকার করে ডেকে উঠল, যুবরাজ বাস্টার্ড, কোথায় তুই? সাহস থাকে তো আমার সামনে আয়। শূন্য বৃহৎ অ্যাপার্টমেন্ট শেরহামের কথাই প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো, কিন্তু যুবরাজের কোনো শব্দ পাওয়া গেল না। শেরহামের ক্রোধের মাত্রা ছাড়িয়ে যাবার উপক্রম হলো।
সিঁড়ি বেয়ে দৌড়ে দোতলায় উঠতে উঠতেই ডেকে উঠল। পপস। সুবহান শেখের ও কোনো আওয়াজ পাওয়া গেল না। বদ্ধ উন্মাদের ন্যায় প্রতিটা ঘরে চিরুনি তল্লাশি চালালো শেরহাম, কিন্তু ঘরের কোথাও না আছে যুবরাজ আর না আছে সুবহান শেখ। কোনো উপায় না পেয়ে শেরহাম সুবহান শেখের নম্বরে কল করলো। প্রথম রিং বাজতে না বাজতেই ফোন রিসিভ হলো। এই ডুড, ইটস ইউভি। তোমার পপস তোমাকে নিয়ে সমুদ্রে হাওয়া খেতে এলাম। কথাটি রসাত্মক স্বরে বলে শেরহামকে কিচ্ছুটি বলার সুযোগ না দিয়েই খট করে লাইন কেটে দিল যুবরাজ। শেরহাম সাথে সাথেই আবার কল করলো, কিন্তু নম্বর সুইচ অফ। রাগে নিজের চুলের মুঠি চেপে ধরে নিজের রাগ কন্ট্রোলের চেষ্টা করলো শেরহাম। এরপর দু চোখ বদ্ধ করে নিজের ক্রোধকে গিলে খেয়ে কুরু হাসি হাসল। তাহলে তো তোর বাপকে নিয়ে আমিও একটু পিকনিক খেয়ে আসি। রিভলভার হাতে নিয়েই হনহন করে নিজের গাড়িতে গিয়ে বসলো শেরহাম। এরপর গাড়িখানা স্টার্ট দিয়ে ছুটে চলল মির্জা শাদাব শাহিরের বাড়ির উদ্দেশ্যে। শেরহামের সাথে কথা শেষ করেই ফোনটা সজোরে রাস্তায় ছুঁড়ে মারল যুবরাজ। শক্ত কাঠামের পেজ ধরা রাস্তায় বাড়ি খেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়ে রইল সুবহান শেখের বিদেশি দামি মোবাইলখানা। নিমিষে আরেকটি মালবাহী কার্গো ট্রাক এসে রাস্তার সাথে পিষে ফেলল সিম সহ মোবাইলের অবশিষ্ট অংশ। তোর ছেলে তোর চাইতো বোকা রে। তোর ছেলের সাথে কাবাডি খেলতে আমার বাপকে ওই বাংলোতে আমি বসে রেখে এসেছি নাকি? হ্যাঁ, তামাম দুনিয়া এক করে ফেললেও আমার বাপের এক চুলের হদিস পাবে না তোর পাগল ছেলে। মনে মনে সুবহান শেখ জেদে ফেটে পড়ে ইচ্ছে মতো গালাগাজি করে উঠল যুবরাজকে। এদিকে মিনিট 20 ব্যবধানে যুবরাজের বাড়ির সামনে কড়া ব্রেক কষল শেরহাম। বাড়িটির সামনে এসে তার পুরো শরীর থরথর করে কেঁপে উঠল। বাড়িটির বিশাল গেটে মস্ত বড় বড় দুটি তালা ঝুলছে। গাড়ি থেকে নেমে পুনরায় সেই গাড়ি স্টার্ট দিয়ে রেহানদের বাড়ির উদ্দেশ্যে গাড়ি হাঁকালো। সেখানেও একই দৃশ্য দেখে নিজের মাথাকে সজোরে স্টিয়ারিংয়ের সাথে বাড়ি মারল শেরহাম। ক্রোধে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে মনে হচ্ছে নিজের বন্দুকের গুলি নিজের ঘেলুতে ঢুকিয়ে দিতে পারলে বেশ হতো। কিন্তু তোর সমাপ্তি না দেখে আমি মরবো না যুবরাজ। পাতাল থেকে হলেও তোকে খুঁজে বের করব আমি। সুবহান শেখের নম্বর ট্র্যাক করে এটুকু জানা গিয়েছে তারা চট্টগ্রাম হাইওয়ের দিকেই যাচ্ছে। এরপর থেকে আর কোনো খবর পাওয়া যায়নি। সোয়াট পুলিশ শেরহামকে আশ্বস্ত করে নিজেদের টিমকে হেলিকপ্টার করে চিটাগংয়ের দিকে পাঠানোর ব্যবস্থা করলো। সেই সাথে চিটাগং পুলিশকে পুরো ঘটনা ইনফর্ম করলো। মুহূর্তে ব্যবধানে পুরো চট্টগ্রাম শহর পুলিশের গাড়ির পোপো সাইরেন আর হেলিকপ্টারের পাখার খটখট শব্দে উত্তাল হয়ে উঠল। রাস্তার বিভিন্ন সিসিটিভি ফুটেজ চেক করে সুবহান শেখের গাড়ি চিহ্নিত করতে সক্ষম হলো পুলিশ। গাড়িটি পতেঙ্গা সমুদ্র সৈকতের দিকে যাচ্ছে। মুহূর্তেই যুবরাজ খেয়াল করলো পিছনে পুলিশের গাড়ির বহর আর ওপর থেকে দুটো হেলিকপ্টার সমানে টর্চ জ্বেলে যাচ্ছে। তারা যুবরাজকে থামানোর জন্য বারবার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে, কিন্তু যুবরাজের আজ যেন কিচ্ছুটি কানেও শুনছে না, চোখেও দেখছে না। সে তার গতিতেই অটুট। রাস্তার সকল ট্রাফিক সিগন্যাল ভঙ্গ করে এলোমেলো স্ট্রিটে জেটি ঘাটের দিকে এগিয়ে চলল যুবরাজ। কিছু মুহূর্তের জন্য হেলিকপ্টার আর গাড়িগুলোকে নজরে পড়ছে না। চতুর যুবরাজ এই সময়টাকেই কাজে লাগিয়ে বৃদ্ধ সুবহানকে এক হাতের ঝটকায় কাঁধে তুলে নিমিষে হারিয়ে গেল বড় বড় জাহাজের ভিড়ে। সোয়াট হেলিকপ্টারের করে ঝাঁকে ঝাঁকে নেমে এলো 50 জন টিম মেম্বার, সেই সাথে শেরহাম। বেনজির আশফি যাত্রাপথে বারবার শেরহামকে সাবধান করেছে সে যাতে একা একা কোথাও না পা ফেলে, কারণ সমস্ত পরিস্থিতি হাতের বাহিরে। কিন্তু উন্মাদ শেরহাম কি এত কিছু বোঝে? যেটি ঘাটে এসে হেলিকপ্টারের রশি বেয়ে নেমেই সকলের অগোচরে দৌড়ে চলল যুবরাজকে খতম করার উন্মাদে। জাহাজের বড় ওপেন ডেকে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে কুড়ো হাসল যুবরাজ। তোর ছেলে তোকে জাহান্নামের দরজায় পৌঁছে দিয়ে তবেই দম ফেলবো আমি। কথাটি বলতে বলতে নিজের গায়ের পোশাকগুলো খুলে একটি কাঠের বক্সে ভর পানিতে ছুঁড়ে মারল যুবরাজ। কিছুক্ষণ আগেও যেই আশার আলো সুবহান শেখ দেখেছিলেন, হঠাৎ ওই যেন ঝড়ো বাতাসে তা দপ করে নিভে গেল। শেষ ভরসাটুকুও যেন অথই পানিতে তলিয়ে গেল। আর কি বেঁচে ফেরার পথ নেই তবে?
জাহাজের ছোট্ট গোপন বদ্ধ কক্ষে বসে খুবই সতর্কতার সাথে নিজের বানানো ছোট্ট ড্রোনটি উড়িয়ে সবকিছু পর্যবেক্ষণ করছে রেহান। পুলিশের চাইতে তার মূল টার্গেট এখন শেরহাম। শেরহামকে ধরতে পারলেই খেলা প্রায় শেষের পথে। হঠাৎই একটা ফিশিং জাহাজের আশেপাশে এলোমেলো দৌড়াতে দেখা গেল তাকে। মুখের হাসি প্রশস্ত হলো রেহানের। ব্লুটুথ ডিভাইস কানেক্ট করে বলে উঠল, ক্যাচ হিম। রেহানের থেকে নির্দেশনা পেতেই গায়ে জাহাজের নাবিকের পোশাক জড়িয়ে মাথায় পিকড ক্যাপ দিয়ে চোখ পর্যন্ত ঢেকে লাফিয়ে পড়ল জাহাজ থেকে। উদ্দেশ্য ফিশিং জাহাজ। নিচের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎই কারো সাথে জোরে ধাক্কা খেল যুবরাজ। মুখে কিছু বলার আগেই ঝড়ের বেগে কেউ একজন যুবরাজের পিঠে জাপটে ধরে ফুঁফিয়ে উঠল। মানুষটিকে তা যুবরাজ জানে, কিন্তু এই মুহূর্তে রাজ্যকে প্রশ্রয় দেওয়ার ফুসরত কই। হুট করে এনি দৌড়ে এসে রাজ্যকে টেনে হিঁচড়ে দূরে নিয়ে গেল। পাগল হয়ে গিয়েছিস চিফ? দেখলে কি হবে ভুলে গিয়েছিস? এটা কি আবেগ দেখানোর জায়গা? এসব কি ধরনের ইম্যাচিউরিটি রাজ্য? কান্নার হিড়িকে কথা বলতে পারছে না রাজ্য। যদি কখনো দুঃস্বপ্নেও ভাবত নিজের হাজব্যান্ডকে ক্রাশ ফায়ার করার জন্য তার নিজেকেই কোনোদিন বন্দুক তাক করতে হবে, তবে সে পুলিশের চাকরি কেন অন্য কোনো চাকরিও যোগদান করত না। গ্রামের মেয়েদের মতো সংসারী হয়ে পতি সেবায় জীবন উৎসর্গ করত। কান্না থামিয়ে আশেপাশে নজর বোলাতেই যুবরাজের আর দেখা পাওয়া গেল না। কাদামাটিতে হাঁটু গেড়ে বসে বালিযুক্ত কাদামাটির দিকে তাকিয়ে পিস্তল হাতে অশ্রু বিসর্জন দিতে লাগলো রাজ্য। এই জাহাজ সেই জাহাজে উদ্ভ্রান্তের মতো যুবরাজকে খুঁজে চলছে শেরহাম, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না তাকে। শেরহামের ধৈর্য আর কুলাচ্ছে না। ইচ্ছে হচ্ছে সবগুলো জাহাজ বোমামের ব্লাস্ট করে দিতে। সামান্য একটা ছেলে হয়ে তাকে এত নাকানি চুবানি খাওয়াচ্ছে, এটা কোনোভাবেই মানা যাচ্ছে না। হঠাৎ মাথায় ভারী কিছুর আঘাত টের পেতেই পিছন ঘুরে তাকানোর সুযোগ পেল না শেরহাম। তার আগে শক্ত হাতে কেউ তাকে ধরাশয়ী করে ফেলল। অজ্ঞতা ব্যক্তির চেহারা দেখার আগেই দুই চোখ ঝাপসা হয়ে এলো। চোখ বোঝার আগে শুধু যুবরাজের গলার কাছে টেটুর দৃষ্টিগত হলো। যুবরাজের হাতের ইশারা পেতেই দুজন শক্ত পেশিওয়ালা ছেলে এগিয়ে এলো। কাঁধে তাদের কাঠের বড় একটি বক্স। আশেপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে যুবরাজ আদেশ করল, ওকে ওর বাপের কাছে পাঠানোর ব্যবস্থা কর। উত্তাল সমুদ্র, সেই সাথে বড় বড় ঢেউ। সেই গর্জে আসা ঢেউয়ের বুক চিরে ছুটে চলছে 4 তলা উচ্চতার মাঝারি আকারের সাদা রঙা বাণিজ্যিক জাহাজ। জাহাজটি দোতলা পর্যন্ত মালামালে বোঝাই, আর 3 তলা 4 তলা খালি। 4 তলায় পুরোটা জুড়েই ওপেন ডেক। সেই ওপেন ডেকে মোটা একটা স্টিলের খুঁটির সাথে পিচ মোড়া করে বাঁধা রাখা হয়েছে সুভান শেখ আর তার একমাত্র গুণধর পুত্র শেরহাম ফাইয়াজকে। করুণ চোখে ছেলের রক্তাক্ত মুখশ্রীর দিকে তাকিয়ে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছেন এই বৃদ্ধ লোভী লোকটা। এতগুলো বছর পেরিয়ে যাবার পর আজকে প্রথম ছেলের জন্য তার মনে মায়ার উদ্রেক হলো। সুভান শেখ নিজের বৃদ্ধ ঝাপসা চোখের অশ্রু নিয়ন্ত্রণে আনতে নীরবে চোখ বুজে ফেললেন, আর সেই সাথেই অক্ষিপটে ভেসে উঠল শেরহামের মায়ের মায়াবী মুখখানি। কত নরম মনের মানুষ ছিলেন ভদ্রমহিলা। নবনীতাকে ঠিক ছোট বোনের মতো স্নেহ করতেন। ভদ্রমহিলার এত ভালো মানুষই যেন তার জীবনের কাল হয়ে দাঁড়ালো। নবনীতার প্রতি সুভান শেখের হিংসা আর আক্রোশ শুরুতেই ধরতে পেরেছিলেন শারমিন। এজন্য বারবার এতটা নিকৃষ্ট হতে বাধ্য সেজেছেন তিনি সুভান শেখকে। কিন্তু শয়তানকে কেউ কোনো দিন পোষ মানাতে পেরেছে? তবুও সুভান শেখের অনিষ্ট থেকে নবনীতাকে বাঁচানোর অনেক চেষ্টা গোপনে গোপনে করেছেন তিনি। হঠাৎ একদিন নবনীতার মৃত্যু হলো। সারা বছরই কম বেশি অসুস্থ থাকতেন নবনীতা। যুবরাজের জন্ম হবার পর সেই অসুস্থতা আরও দ্বিগুণ হারে বাড়তে লাগলো। উচ্চবিত্ত ধনী সাদাব শাহীর দেশে বিদেশের বহু ডাক্তার দেখালেন, কিন্তু শেষ রক্ষা হলো না নবনীতার। যুবরাজকে 5 বছরের বাচ্চা রেখে পরপরে পাড়ি জমালেন। অসহায় ছোট্ট মাতৃহীন শিশুকে নিয়ে সাদাব শাহীর বেশ বিপদে পড়লেন। শেষ ভরসা হিসেবে শারমিনের কাছে সাহায্যের হাত পাতলেন।
নরম মনের অধিকারী শারমিন ও রাজপুত্রের মতো দেখতে যুবরাজকে বুকে আগলে রাখতে হাপিত্যেশ করে উঠল। কিন্তু নিজের জঘন্য রূপটা তখনই দেখালেন সুভান শেখ। সাদাব শাহিরের সাথে শারমিনের যোগাযোগের সকল পথ বদ্ধ করে দিলেন। শুধু তাই নয়, সাদাব শাহিরের কাছে শারমিনকে জড়িয়ে পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা কথাগুলো বললেন। শারমিন নিজের ছেলে রেখে যুবরাজকে মানুষ করতে পারবে না, এমন কঠিন অসত্য কথাও খুব দুঃখ মুখে সাদাব শাহিরের কাছে পেশ করলেন নিকৃষ্ট সুভান শেখ। হঠাৎ শারমিনের এত পরিবর্তন মনে বেশ কষ্ট পেলেন সাদাব শাহির। শেষমেশ বাধ্য হয়ে নিজের নিঃসন্তান বোনের হেফাজতে বড় করলেন যুবরাজকে। এখানেই ঘটনার শেষ নয়। শেরহাম ছোট থেকেই স্কিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত ছিল। এই রোগের সঠিক চিকিৎসা না করিয়ে যুবরাজকে শেষ করে দেবার জঘন্য খেলায় মেতে উঠলেন সুভান শেখ। নিজের চোখের সামনে নিজের সন্তানের প্রতি এতটা অবিচার মেনে নিতে পারলেন না শারমিন। সুভান শেখের হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে শুরু করলেন। শুধু তাই নয়, নিজের ছেলেকে নিয়ে দূরে কোথাও চলে যাবেন সে আকুতিও জানালেন। শারমিনের এত আকুতি মিনতি মোটেও সহ্য হলো না সুভান শেখের। অসুস্থ শেরহামের সামনেই বেধড়ক পেটাতেন শারমিনকে। সুভান শেখের প্রতিটা আঘাতে রক্তাক্ত হতো শারমিন। এই মারধরের দৃশ্য দেখে প্রথমে শেরহান খুবই ভয় পেত। দুই হাতে কান চেপে ঘরের অন্ধকারে কোথাও লুকিয়ে থাকত। কিন্তু এক পর্যায়ে এমন নৃশংসতাই সবচেয়ে বেশি প্রিয় হয়ে উঠল শেরহামের। মানুষকে আঘাত করে কষ্ট দিয়েই স্বর্গীয় শক্তি অনুভব করতে শুরু করল শারহাম। এক পর্যায়ে নিজের পুরোটাই গুটিয়ে নিলেন শারমিন, কিন্তু নিজের শেষ রক্ষা আর করতে পারলেন না। ছেলে কবে কবে নিজের কল্পনার জগতের নরখাদকে রূপান্তরিত হয়েছে শারমিন ঘুণাক্ষরেও তা টের পায়নি। ছেলেকে শেষবারের মতো নিজের বুকে আগলে নিতে চেয়ে অনুরোধ করলেন, বাবা শেরহাম, মানিক আমার বুকে ফিরে আয়, তোর বাপের পাপের সাম্রাজ্য ছেড়ে চল, তুই আর আমি দূরে কোথাও পালিয়ে যাই। এসব পাপ কাজ আমি যে আর সহ্য করতে পারছি না। ব্যাস, চটে গেল শেরহাম। ঘরের কোণে থাকা হকি স্টিক দিয়ে সজোরে শারমিনের কান বরাবর একবারই বসিয়ে বলে উঠল, বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না মম। আর কোনো সারা শব্দ পাওয়া গেল না শারমিনের। ধড়াস করে মেঝেতে পড়ে গেল, সেই সাথে উষ্ণ রঞ্জন পদার্থে রঞ্জিত হলো পুরো মেঝে। দুই চোখ বোঝার আগে ছেলের ভয়ানক চেহারা দেখে কেঁপে উঠল শারমিনের শীর্ণ দেহখানা। পরিশেষে মায়াবী চোখ দুটো থেকে খসে পড়ল উষ্ণ দুফোঁটা জল। মেঝেতে রক্তের বন্যা দেখে শেরহামের যেন আনন্দ রাখার জায়গা ধরল না। আনন্দে হাসতে হাসতে হোলি খেলায় মেতে উঠল সে। নিজের বড় চাপাতি, চাইনিজ চপার আর ইলেকট্রিক করাত দিয়ে পিস পিস করে কেটে ফেলল শারমিনকে মুহূর্তের ব্যবধানেই। না হলো কোনো অনুশোচনা আর না হলো কোনো দুঃখ। নিজের কাজ শেষ করে বিশাল সসপ্যানে নিজের পছন্দের স্পাইস সস আর বিদেশি অ্যালকোহলের সমন্বয়ে রান্না হলো শারমিনের কঙ্কাল সার দেহের হাড়যুক্ত মাংস। চকচকে চোখে সেই নিজের মায়ের মাংস খুব মজা করে খেয়ে তৃপ্তির ঢোকর তুলল শেরহাম। তোমার পাপের সাম্রাজ্য শেষ তবে হলো, নরপিশাচ সুভান শেখ। শারমিনের ধিক্কারজনিত অট্টহাসিতে ধরফড়িয়ে চোখ মেলে তাকালেন সুভান শেখ। এদিকে শেরহামের জ্ঞানও ফিরেছে। ছেলের দিকে তাকিয়ে অনেক কিছু বলার চেষ্টা করলেন সুভান শেখ, কিন্তু কোনো কথাই গোছাতে পারলেন না। সমুদ্রের গর্জনের শব্দ ভেদ করে হুঙ্কার দিয়ে উঠল যুবরাজ, তোদের বাপ ছেলেকে এখানে ঘুমানোর জন্য ধরে আনছি নাকি? হ্যাঁ। যুবরাজের ভয়ানক ধমকে কেঁপে উঠলেন সুভান শেখ, কিন্তু শেরহামের অবস্থার কোনো উন্নতি হলো না। হাঁপিয়ে ওঠা স্বরে হাহা করে হেসে উঠল শেরহাম। সেই হাসি দেখে যুবরাজের শরীরে যেন জ্বালা ধরে গেল। নিজের বৃষ্টি হাসি থামিয়ে শেরহাম বলে উঠল, আমাকে তুলে নিয়ে এসে নিজের বিপদ নিজেই ডেকে আনলি যুবরাজ। তোর জালে আমি ইচ্ছে করেই ধরা দিয়েছি, কেন জানিস? যুবরাজ দৃষ্টি ছোট করে ভ্রু কুঁচকে শেরহামের ভাবাবেগ বোঝার চেষ্টা করলো। আমার কাছে জিপিএস ট্র্যাকার আছে, এটা ধরেই সোয়াট পুলিশ এখানে এসে তোকে ডিরেক্ট ক্রস ফায়ার করবে আর আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। তোর মৃত্যুর পর তোর সুন্দরী বউ আমার বেডের শয্যাসঙ্গী হবে। এমন নোংরা কথাগুলো বলে কিটকিটিয়ে হেসে উঠল শেরহাম।
সুবহান শেখ ছেলের বুদ্ধিতে বুকে বেশ বল পেলেন। ছেলের আনন্দে সামিল হয়ে যুবরাজকে অশ্রাব্য গালিগালাজ করতে শুরু করলেন। বাপ ছেলের এমন নোংরা খেলা দেখে ক্রোধে ফেটে পড়ল যুবরাজ। পাশে থাকা লোহার পাইপ নিয়ে সমানে আঘাত করতে লাগলো বৃদ্ধ সুবহান শেখকে। যুবরাজের শক্তিতে কুলাতে না পেরে মুহূর্তেই রক্তাক্ত হলেন বৃদ্ধ সুবহান শেখ। নিজের চোখের সামনে রক্তাক্ত সুবহান শেখকে দেখে অস্থির হয়ে উঠল শেরহাম। তার চোখ চকচক করে, জিভ লকলকে বেরিয়ে এলো। রক্তের ঘ্রাণে বদ্ধ উন্মাদের ন্যায় আচরণ করতে লাগলো। এবার মহা খুশিতে ফেটে পড়ল যুবরাজ। চোখের ইশারা দিতেই দুজন ছেলে শেরহামকে বাঁধনমুক্ত করতে এলো। এই দৃশ্য দেখে বৃদ্ধ সুবহান শেখ দুর্বল গলায় চিৎকার করে উঠলেন। কাকুতি মিনতি করে মাপ চাইতে লাগলেন যুবরাজের কাছে। বাবা যুবরাজ, ওর বাঁধন খুলে দিও, দরকার পড়লে আমাকে মাছ সম্বন্ধে ছেড়ে দাও, রহম করো প্লিজ, আমি সারা জীবন তোমার গোলামি করব। তোর গোলামির কোনো প্রয়োজন নাই আমার। তোকে পৃথিবীর চূড়ান্ত কষ্টটা দেব বলেই তোর ছেলেকে এতদিন ধরে বাঁচিয়ে রেখেছি, না হলে কবেই তো তাকে দুনিয়া ছাড়া করতাম। শেরহামকে বাঁধন মুক্ত করে একটা স্টিলের চেয়ার টেনে পায়ের ওপর পা তুলে বসে পড়ল যুবরাজ। সামনে বসে সিনেমার ট্রেলার দেখার মজাই যে আলাদা। হামাগুড়ি দিয়ে সুবহান শেখের কাছে ধীরে ধীরে এগিয়ে চলছে শেরহাম। অনেকদিন বাদে রক্তের স্বাদ নেওয়া যাবে। তোমার রক্তের টেস্ট মমের চাইতে বেশি সুস্বাদু হবে না, তাই না পপস? কারণ শয়তানের রক্ত যে নোংরা রক্ত। ছেলের ভয়ানক চেহারার দিকে তাকিয়ে থরথর করে কেঁপে উঠলেন সুবহান শেখ। চিৎকার করার ও এর কোনো সুযোগ পেলেন না। পাশে থাকা লোহার পাইপখানা তুলে নিয়ে মাথা বরাবর সজোরে এক আঘাত করে বসল শেরহাম। শারমিনের মতো ঠিক একই পরিণতি হলো সুবহান শেখের। জাহাজের ওপেন ডেক রক্তে রঞ্জিত হলো। কুকুরের মতো জিভ বের করে সেই রক্ত চেটে খেতে লাগলো শেরহাম। জম্বির মতো ভয়ানক রক্তাক্ত মুখে যুবরাজের দিকে তাকিয়ে আপ্লুত কণ্ঠে শেরহাম বলে উঠল, পপসের রক্ত একদম মজা নয় যুবরাজ। সারা পতেঙ্গা, সৈকতের জাহাজ, নৌকা কোনো কিছু খুঁজেও যখন যুবরাজের হদিস পাওয়া গেল না, তখন সকলের খেয়াল হলো এখানে শেরহাম ফাইয়াজও নেই। চতুর বেনজির আশফি নিজের জিপিএস ট্র্যাকার অন করতেই মাঝ সমুদ্রে শেরহামের লোকেশন দেখালো। সাথে সাথেই কানে থাকা ব্লুটুথ ডিভাইস ক্লিক করে কমান্ডো দিলেন, হেলিকপ্টার রেডি করো যুবরাজ, শেরহাম ফায়রাজকেও কিডন্যাপ করেছে।